কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বাংলাদেশে ভেঙে দেওয়া হচ্ছে, তার বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আবার একই সঙ্গে আপনাদের পাশের জেলা মালদায়, সেখানে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা তারা সেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আজকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনাদের সামনে। আপনারা পশ্চিমবঙ্গের মানুষ, 2011 সালের আগে আপনারা জানতেন দীঘা গোয়া হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, কলকাতা লন্ডন হবে না, প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে না। আপনারা জানতেন 40,000 বন্ধ কারখানার দরজার তালা খুলে দেওয়া যাবে না। আপনারা জানতেন শিক্ষাঙ্গনকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ থেকে বাইরে নিয়ে আসা যাবে না। কিন্তু তাও আপনারা ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন, বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে, সিপিএম কে হারানো যেতে পারে। দিদি থেকে দিদিমা হয়ে যাবেন কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না। তাই সেদিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের অন্যতম রূপকার। তিনি আমাদের দাঁড়িয়ে বলেছিলেন, আমি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করব, বাইক বাহিনী থাকবে না, থান কাপড় বিতরণ থাকবে না, পঞ্চায়েত রাজকে লুট রাজে রূপান্তরিত করা যাবে না, মধ্যমেধার চাষ থাকবে না, মানুষ বিনা বাধায় ভোট দিতে যাবে, সংখ্যাগরিষ্ঠতা পেলে নিজের দলের পতাকা নিয়ে বোর্ড গঠন করবে, কোন সরকারি হস্তক্ষেপ করবে না, কোন গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ গুলি চালিয়ে লাঠি চালিয়ে স্তব্ধ করে দেবে না। আর আমরা পরবর্তীকালে কি দেখলাম? পরবর্তীকালে দেখলাম যে ভোটটা তৃণমূলের কোনো চয়েস নয়, ভোট তৃণমূলের পছন্দ নয়, নির্বাচন তৃণমূলের জন্য নয়, নির্বাচন তৃণমূলের বাধ্যবাধকতা। পঞ্চায়েত নির্বাচনে একের পর এক ভারতীয় জনতা পার্টির জয়ী প্রার্থীদের গণনা কেন্দ্রে বসিয়ে রেখে বিডিওর মধ্যে দিয়ে তাকে পরাজিত ঘোষণা করে দেওয়া হলো। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের প্রথম পঞ্চায়েত পশ্চিমবঙ্গের, সেই প্রথম পঞ্চায়েত নির্বাচনেও আমরা বালুরঘাট থেকে 2টি আসনে জয়লাভ করেছিলাম। অর্থাৎ পদ্মের বীজ আপনার এই জেলায় অনেক আগে, এই লোকসভায় অনেক আগেই রোপিত করে দেওয়া হয়। কারণ এখানকার মানুষ বুঝতে পেরেছিলেন যে আগামী দিনের ইতিহাস বিজেপির ইতিহাস, আগামী দিনের ইতিহাস শ্যামাপ্রসাদের ইতিহাস, আগামী দিনের ইতিহাস এই শুভেন্দু সরকারদের ইতিহাস। এরাই আজকে এই জেলার, এই অঞ্চলের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। আর সারা রাজ্য জুড়ে যেখানেই যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, যেখানেই যাচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, জনপ্লাবন, জনস্রোত, যে দৃশ্য প্রধানমন্ত্রী নিজে কোনোদিন দেখেননি। তিনি বর্ধমানের সভায় দাঁড়িয়ে বলছেন 40 ডিগ্রির ওপরে টেম্পারেচার, এই প্রবল হিউমিডিটি, এই সময় গুজরাটের মতো রাজ্যে যেখানে আমরা অপরাজেয়, আমরা গুজরাটেও এই সময় সভা করবার মতো সাহস দেখাননি। মঞ্চে দেরি করে পৌঁছলেন প্রধানমন্ত্রী, তিনি জনপ্লাবন দেখলেন। ওই প্রচন্ড গরমের মধ্যে আমাদের বসার সমস্ত আসন ছাপিয়ে গিয়ে দুপ্রান্ত থেকে মানুষের জনস্রোত চলেছে। মানুষ আসছেন, মানুষ আসছেন, মানুষ এসে যাচ্ছেন, কিন্তু লক্ষ্য কি? আজকে এই নির্বাচন শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মধ্যে নির্বাচন নয়। এই নির্বাচন শুভেন্দু সরকার বনাম কারণ নির্বাচন নয়। এই নির্বাচন বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের নির্বাচন নয়। এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের সঙ্গে মা মাটি মানুষের নির্বাচন। তৃণমূল কংগ্রেস মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তৃণমূল কংগ্রেস জল, জমি, জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের নদী থেকে ইলিগাল স্যান্ড মাইনিং, বোর্ডার লিফটিং এর মধ্যে দিয়ে, নদীর গদিমুখ বদলে দিয়ে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন চাষযোগ্য জমিকে সম্পূর্ণভাবে তারা আজকে জলের তলায় পাঠিয়ে দিয়েছে। আজকে আপনাদের এই অঞ্চলের স্বাস্থ্যের কোনো উন্নতি নেই।
উত্তরবঙ্গে কোনো বড় হসপিটাল নেই। বালুরঘাটের মানুষকে, কুমারগঞ্জের মানুষকে, হিলির মানুষকে, তপনের মানুষকে আজকে যদি পরিষেবা পেতে হয় এখান থেকে আপনাদের পৌঁছতে হবে শিলিগুড়ি। আজকে এই পরিস্থিতির বদল হওয়া প্রয়োজন আছে, আর সেই পরিস্থিতি বদল করতেই পশ্চিমবঙ্গে এসেছেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সরকার তৈরি করার লক্ষ্যে নরেন্দ্র মোদী। দেখুন তৃণমূল কংগ্রেস, ভাই আপনারা প্লিজ একটু বন্ধ করুন, নাহলে আমি নেমে যাবো এরপরে। আপনি কন্টিনিউয়াস এরকম করে যাচ্ছেন, কি করছেন? বেড়ানোর জায়গা নাকি? শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হতে চলেছে। তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না। মানুষ স্লোগান দিচ্ছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, জনতা বনাম মমতা, নো ভোট টু মমতা। এটা বিজেপি স্লোগান নয়। পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত মানুষের একটাই কথা, আমরা ভোট দিতে চাই, আমরা গণনা কেন্দ্রে আপনারা থাকুন, এটা আমরা চাই। আমি এখানে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে বলতে চাই, কতদিন বিভাজনের রাজনীতির মধ্যে থাকবেন? কতদিন বিজেপিকে অস্পৃশ্য করে রাখবেন? কতদিন মনে করবেন তৃণমূলের কথাই যে বিজেপি ক্ষমতায় এলে আপনাদের সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে? আরে আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নই। যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই মনে করে, তার বাণী মক্কা থেকে মদিনায় চলে যাবার সময় তিনি বলেছিলেন, আমি আবার আমার পিতৃভূমিতে ফিরে আসব। এই মন্ত্রে যারা বিশ্বাস করেন, যারা মনে করেন এই দেশের দুঃখ কষ্টে তারা দুঃখ পান, তাদের সঙ্গে দূর দূর পর্যন্ত বিজেপির কোনো বিরোধ নেই। কিন্তু যারা একদিন এই দেশের মাটিতে দাঁড়িয়ে কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তানের স্লোগান দিয়েছিলেন, যারা এই দেশের মাটিতে বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, দূর দূর পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আজকে আমরা তাদের বলতে চাই, আমাদের অবস্থান স্পষ্ট, যেটা ডিলিট এন্ড ডিপোর্ট, চিহ্নিত করতে হবে, নাম বাদ দিতে হবে, এবং তারপর তাকে তার জায়গায় ভালো করে আদর করে অনুরাগের ছোঁয়া দিয়ে পৌঁছে দিতে হবে। আপনারা পার্শ্বের রাজ্য আসামের দিকে তাকিয়ে দেখুন, আমাদের থেকে বেশি মুসলমান ওখানে বসবাস করেন। দুবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি, ভোট শেষ, তৃতীয়বারের জন্য রেকর্ড সংখ্যক ভোটে জিতে আরো বেশি আসন নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা সরকার গঠন করবেন। যদি কেউ মনে করে থাকেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে মুসলিমদের ব্লক ভোটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, আপনারা ভুল করছেন। বিজেপি সরকার তৈরি করে নিয়েছে। প্রথম ফেজে নির্বাচনে তৃণমূলকে উত্তরবঙ্গ থেকে শূন্য করে দিয়ে উত্তরবঙ্গের মানুষ তাদের প্রতি বঞ্চনার, তাদের প্রতি তৃণমূল কংগ্রেসের বিদ্বেষের জবাব দেবে। এরা গোটা সমাজকে হিন্দু মুসলমানের নামে, বাহে ভাটিয়ার নামে, রাজবংশী মতুয়ার নামে, বর্ণক্ষত্রিয় শূদ্রের নামে, নমশূদ্রের কথা বলে এরা ছোট ছোট টুকরো করে রাখতে চায়। এদের দিন শেষ। এতদিন বলতেন মহিলাদের পাশে আমরা আছি, লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা মাসে, দিনে কত? 50। কি হবে 50-এ? আমরা বললাম লক্ষ্মী মাকে কিছু একটা করুন। লক্ষ্মী দেবী বলছেন, তো আমি এখানে থাকতেই পাচ্ছি না, আমি তো, আমাকে তো লোকে গান গাইছে, এ সময় লক্ষ্মী বসো ঘরে, কিন্তু এত বোমা গুলি বন্দুকের আওয়াজে আমি কি করে ঢুকবো? আমার পক্ষে 1,500-এর বেশি সম্ভব নয়। আমরা তার মায়ের কাছে গেছি, আমরা লক্ষ্মীকে ছেড়ে তার মাকে ধরে নিয়েছি বিজেপি। অন্নপূর্ণার আঁচল 1,500 নয়, প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এই গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি। আর ও সমস্ত শ্রী নয়, শ্রী শ্রী করতে গিয়ে
গোটা রাজ্যটাকে তো বিশ্রী বানিয়ে দিয়েছেন। তাই আমরা নিয়ে আসছি ৭৫ লক্ষ মহিলাদের জন্য লাখপতি দিদি। লাখপতি দিদি আসামে চলছে, মধ্যপ্রদেশে চলছে, রাজস্থানে চলছে, উত্তরপ্রদেশে চলছে, উত্তরাখণ্ডে চলছে, দিল্লিতে চলছে, পশ্চিমবঙ্গেও চলবে। একে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আলু চাষি আত্মহত্যা করছে, পেঁয়াজ চাষি আত্মহত্যা করছে। চাল উৎপাদনে আমরা ছিলাম ভারতবর্ষের মধ্যে ১ নম্বরে, আজকে ৩ নম্বরে পৌঁছে গেছি। আমাদের ওপরে উত্তরপ্রদেশ, আমাদের ওপরে তেলেঙ্গানা উঠে এসেছে। কে দায়ী? গত ১৫ বছরে ৭৯,০০০ কলকারখানার দরজায় তালা লেগেছে। ৬,৩০০ কোম্পানি তাদের হেডকোয়ার্টারকে এখান থেকে সরিয়ে নিয়ে অন্যত্র চলে গিয়েছে। ১,০১৬টা কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ নেই, পশ্চিমবঙ্গে কোনো শিল্প সম্ভাবনা নেই, পশ্চিমবঙ্গে কোনো বৃহৎ শিল্প নেই। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে আপনি দেখতে পাবেন, তার অস্থির পদচারণা দেখতে পাবেন। বলিউডের চিত্র তারকাদের মধ্যে আপনি দেখতে পাবেন সাম্প্রতিককালে কুলো ধরে তিনি সাঁওতাল বোনেদের সঙ্গে নৃত্য করছেন। কিন্তু কোনোদিন দেখতে পাননি যে আমাদের মুখ্যমন্ত্রী নারকোল ফাটিয়ে বড় কারখানার উদ্বোধন করে দিলেন কিংবা প্রদীপ জ্বালিয়ে দিলেন। মুসলমান ভাইরা নিজেদের প্রশ্ন করুন, ১৫ বছর আগে কোথায় ছিলেন আর ১৫ বছর আগে কোথায় এসে পৌঁছেছেন? শুধু কুমারগঞ্জে নয়, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করুন, আপনার ভাইকে জিজ্ঞাসা করুন। কারণ ফিরহাদ হাকিম তো হিন্দু মুসলমানকে আলাদা করে দিয়েছে। আমরা বিজেপি তো আলাদা করতে চাইনি। আমরা খালি বলেছিলাম আপনারা নজরুল ইসলামের সঙ্গে থাকুন, এস ওয়াজেদ আলীর সঙ্গে থাকুন, সৈয়দ মুস্তফা সিরাজের সঙ্গে থাকুন, সৈয়দ মুস্তফা আলীর সঙ্গে থাকুন, এপিজে আব্দুল কালামের সঙ্গে থাকুন। কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে যে না, এটা তোমাদের পথ নয়, তোমাদের পথ হচ্ছে আফজল গুরু, তোমাদের পথ হচ্ছে টুকরে টুকরে গ্যাং, ভারত তেরি টুকরে হোঙ্গে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটাই তোমাদের পথ। আজকে বিজেপি এতে বিশ্বাস করে না। আমরা মনে করি মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন একই দিনে একই সময়, আজকে সমান্তরাল ভাবে রাস্তা দিয়ে গিয়ে যায়। হিন্দু মুসলমানের গলাগলি হোক, গালাগালি বন্ধ করা চাই। এই গালাগালিকে গলাগলিতে পরিণত করবার জন্য যদি কোনো রাজনৈতিক দল থাকে তার নাম বিজেপি, আর তার কারিগর নরেন্দ্র দামোদর দাস। আজকে আমরা সেই মন্ত্র নিয়ে আপনাদের কাছে এসেছি। গুজরাটের মুসলমান কিরকম আছে? যে ছেলেটি কুমারগঞ্জ থেকে এখান থেকে গিয়ে সুরাটে কাজ করছে, আহমেদাবাদে কাজ করছে, যে হিলি থেকে গিয়ে নয়ডায় কাজ করছে, যে তপন থেকে গিয়ে বালুঘাট থেকে গিয়ে আজকে আপনার পাঞ্জাবের ভিন্ন রাজ্যে কাজ করছে, সেই মুসলমান ভাইটি কিরকম আছে? কত টাকা পাঠাচ্ছে বাড়িতে? আর আপনার ছেলে বাইরে থেকে টাকা পাঠাচ্ছে, আপনি এখানে কত টাকা রোজগার করতে পারছেন? এই পরিস্থিতির বদলে দেবার দিন এসেছে। দেখুন, আমি মুসলমান ভাইদের কাছে একটা কথাই বলতে চাই, দাঙ্গা করে দাঙ্গাবাজ। যদি কেউ মনে করে থাকে এখানে বাবরের নামে মসজিদ তৈরি করবে, তাহলে সেই মাথা ভেঙে গুঁড়িয়ে দেবে ভারতবর্ষের মানুষ। ও রামের দেশে বাবরের কোনো জায়গা নেই। আজকে সাহস পাচ্ছে মিহিম রাজ্যে ঢুকতে, সাহস পাচ্ছে হুমায়ুন রাজ্যে ঢুকতে। কারণ যে সরকারটা চলেছে ওটা তৃণমূল কংগ্রেসের সরকারের সঙ্গে সঙ্গে ওটা বাবরের সরকার, বীর আক্রমণকারীদের মানসিকতা নিয়ে চলা সরকার। এই সরকারটাকে সরিয়ে দিতে হবে। আর এই সরকারটাকে সরাতে গেলে ঐক্যবদ্ধ ভাবে সরাতে হবে। এখানে সংখ্যালঘুরা চান বা না চান, আপনাদের হুমায়ুন চান বা না চান, আপনাদের ফিরহাদ হাকিম চান বা না চান, আগামী ৩০ বছর বিজেপির সঙ্গে সংসার করতে হবে। ৩০ বছর কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার শক্তি নেই। ৩০ বছর সরকার করতে হবে। আর ভারতের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি অজেয়। নরেন্দ্র মোদী কোনোদিন পরাজিত হবেন না। বিশ্বর যেমন স্বেচ্ছা মৃত্যু হয়েছিল, নরেন্দ্র মোদী স্বেচ্ছায় রাজনীতি থেকে বিদায় নেবেন। তাকে হারাবার শক্তি পৃথিবীতে কারণ নেই।
ভারতবর্ষে কোনো বিরোধী দল নেই, কংগ্রেস নেই, সমাজবাদী নেই, কমিউনিস্ট নেই, তৃণমূল কংগ্রেস নেই। অধিকার যত দলের নাম শোনেন, শিবসেনা তারাও ভেতরে টুকরো হয়ে গেছে, এখন আবার আমাদের দলে গুটি গুটি পায়ে ফিরে আসছেন। অর্থাৎ প্রত্যেকেরই যাবার পথ একটাই, বিজেপি। আর বিজেপির পথ একটাই, নেশন ফার্স্ট। নেতা নয় দল বড়, দলের থেকে দেশ বড়। এই মন্ত্র নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি পশ্চিমবঙ্গের সার্বিক উত্তরণের সাথে। পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে ভোট বুঝিয়ে দেবার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনাকে ১,৫০০ টাকা দিয়ে আপনার বাড়ির মেধাবী ছেলেটার চাকরিটা যারা আলু পটলের মতো ১২ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে, যারা ৪০,০০০ চাকরি বিক্রি করে দিয়েছে, এই নির্বাচনে তাদের জবাব দেবার সময় এসে গেছে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে চক্রান্ত চলেছে, নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে একবার মুর্শিদাবাদের কথা চিন্তা করবেন, একবার মহেশতলের কথা চিন্তা করবেন। ওপার বাংলায় শুধু হিন্দু মারা গেছে তা নয়, ওপার বাংলায় মুক্ত মনস্ক মানুষ যারা মন্দির ভাঙার বিরোধিতা করেছিল, যে মুসলমানেরা, তারাও খুন হয়েছে। যারা হিন্দুদের উপর অবর্ণনীয় অত্যাচারের বিরোধিতা করে কলম ধরেছিলেন, যে মুসলমান প্রতিবাদ করেছিলেন, ফেসবুকে পোস্ট করেছিলেন, যে সাহিত্যিক গল্প লিখেছিলেন, কবিতা লিখেছিলেন, তাদেরও ওখানে শেষ করে দেওয়া হয়েছে। যে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির ৭০,০০০ বইতে আগুন লাগিয়ে দিয়েছে ওই ধর্মান্ধ মৌলবাদীরা। আর সেই মৌলবাদী মানসিকতা যারা নালন্দা ভেঙেছে, বিক্রমশিলা ভেঙেছে, তক্ষশিলা ভেঙেছে, তারাই আজকে আবার নতুন করে মুর্শিদাবাদে আসছে, মালদায় আসছে, দক্ষিণ দিনাজপুরে আসছে, উত্তর দিনাজপুরে আসছে। আর কিছু এখন নতুন বিরোধী যে আমাদের দল আছে, যারা এতদিন পর্যন্ত মোদী বিরোধিতা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, সেই সিপিএম, সেই বামপন্থী আরএসপি, কোথায় তারা? এখন একজন অন্যজনকে দেখলেই সন্ধ্যাবেলা বলছেন, এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না একটু গল্প করি। কতদিন এই রাজনীতি চলবে? এত মার খাওয়ার পর সিপিএম তৃণমূলের কাছে গিয়ে বলছে, তৃণমূল আবার ওদের ডাকছে, বলছে এই রাগ করেছ, এরকম করে না, এর বাইরে তো বেরিয়ে আসতে হবে। এই রাজনীতি খেলা আর কতদিন চলবে? আরে প্যার কিয়া তো ডরনা কিয়া, সরাসরি আসুন, ময়দানে নামুন, একসঙ্গে মিটিং করুন, পদযাত্রা করুন বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে লড়াই করবে না, দিল্লিতে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইডি সিবিআই এর বিরোধিতা করে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসবেন। এদিন দীর্ঘদিন চলতে পারে না। তাই আমি আবেদন করছি সমস্ত বামপন্থী বন্ধুদের কাছে, আরএসপির কাছে, ফরওয়ার্ড ব্লকের কাছে, সিপিআইএম এর কাছে, সিপিআই এর কাছে, আপনারা যে যেখানে অবশিষ্ট আছেন, এই নির্বাচনে আপনাদের দলীয় পতাকাটা বাড়ির কোনো উঁচু জায়গায় রেখে দিন, মর্যাদার সঙ্গে রেখে দিন, পরিষ্কারের জায়গায় রেখে দিন। মতাদর্শ আপনার হৃদয়ের মধ্যে রাখুন। মতাদর্শের মৃত্যু হয় না, সংগঠন কমে যায়, লোক কমে যায়, কিন্তু বইয়ের পাতায় আদর্শ বেঁচে থাকে, কিছু মানুষের হৃদয় বেঁচে থাকে। তাই আবেদন করছি আপনাদের কাছে, এই নির্বাচনটা অন্তত তৃণমূলকে সরাতে বিজেপিকে ভোট দিন, শুভেন্দু সরকারকে ভোট দিন। আরে কথাটা বলছে একটা নির্দিষ্ট রাজনৈতিক অধিকার থেকে, যে অধিকার আপনারা আমাদের দিয়েছেন, বাংলার মানুষ আমাদের দিয়েছে। ২১ সালে আমাদের বিরোধী দলের আসনে আপনারা বসিয়ে দিয়েছিলেন। একই সঙ্গে শতাব্দী প্রাচীন দুটো পার্টি, কংগ্রেস এবং সিপিআইএম কে শূন্য করে দিয়েছিলেন। আপনারাই প্রতিষ্ঠা করেছিলেন যে বিজেপি একমাত্র তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। আর সেই অধিকার থেকে আমরা আপনাদের কাছে এসেছি। যদি দিতে কষ্ট হয় খুব, ওই মনসা পুজোয় কি একটা ছিল না, বাঁহাতে দিদি ছিল, আপনারাও যাবেন। যারা আমাদের ঘৃণা করেন, যারা আমাদের সমালোচনা করেন, সকলকে স্বাগত জানাচ্ছি। যারা ভালোবাসছেন তারা তো আছেনই, আর যারা বিজেপির নাম শুনলে যাদের মনের মধ্যে কুচকুচ হতা হয়, তারাও আসুন। খুব কষ্ট হলে না, বাঁ হাতে বোতামটা টিপে দিন, বাঁ হাতে, কিন্তু তৃণমূলকে সরান, তৃণমূলকে সরান, তৃণমূলকে সরান, এই অভিশাপ থেকে মুক্তি পান। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ।
কোথায় কোথায় সবাই বসে প্রধানমন্ত্রী প্রত্যেক বুথের সঙ্গে করছেন। চালা এটা আমার ইয়ারফোন দে, সবাইকে ফোন করে বলো ফোন খুলতে। এটা প্রচার হয়নি? যে যার নমো হবে খুলে প্রধানমন্ত্রী দেখুক, মুখ প্রধানমন্ত্রী কথা বলবেন। আমার ইয়ারফোন নমো অ্যাপে গিয়ে দেখেছিস তো ওকে, ওই জন্য মামাসি একদিন দিচ্ছে। মানে কতক্ষণ লাগে? পাশে থাকে না কেন?